আজকের পৃথিবীর মানচিত্রটা যদি একটু মন দিয়ে দেখেন তাহলে এমন একটা বাস্তবতা সামনে আসবে যা সত্যি আপনাকে অবাক করে তুলবে। ভিডেম ইনস্টিটিউটের সাম্প্রতিক রিপোর্ট বলছে পৃথিবীর প্রায় ৭২% মানুষ এখন কোনো না কোনো স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে বাস করছে। মানে প্রতি ১০ জন মানুষের মধ্যে ৭ জন মানুষ এমন একটা দেশে বাস করছে যেখানে ভোট দিয়ে সরকার পাল্টানো হয় অসম্ভব, না হয় নিছক প্রহসন। এটাই ২০২৬ সালের বাস্তবতা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই স্বৈরশাসকরা এখন আর সেই পুরনো ধাঁচে সামরিক পোশাক পরে ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে ক্ষমতা দখল করে না। তারা এখন সুইটাই পরে, নির্বাচন করে, সংবিধান সংশোধন করে, আর তারপর সেই সংবিধানকেই ব্যবহার করে ক্ষমতাকে চিরস্থায়ী করে ফেলে। এটাই আধুনিক ডিক্টেটরশিপের সবচেয়ে বড় বিপদ। এই তালিকার শুরুতে আসে উত্তর কোরিয়ার নাম। এই দেশটা এখন পৃথিবীর একমাত্র বংশানুক্রমিক কমিউনিস্ট রাষ্ট্র, যেখানে কিম পরিবার ৩ প্রজন্ম ধরে ক্ষমতায় বসে আছে। কিম ইল সুং থেকে কিম জং ইল আর এখন কিম জং উন। ৭৫ বছরের বেশি সময় ধরে একই পরিবার একটা পুরো জাতিকে নিজের সম্পত্তি হিসেবে চালাচ্ছে। তারপর আসে চীনের কথা। ২০১৮ সালে শি জিনপিং সংবিধান থেকে প্রেসিডেন্টের ২ মেয়াদের সীমা তুলে দিয়েছেন। মানে এখন তিনি চাইলে আজীবন প্রেসিডেন্ট থাকতে পারবেন। মাও সেতুং এর পরে চীনের ইতিহাসে এত ক্ষমতা এর আগে কোনো একক ব্যক্তির হাতে কখনো কেন্দ্রীভূত হয়নি। এবার চলুন ইউরোপের এমন একটি দেশে যেখানে নির্বাচন হয় ঠিকই, কিন্তু ফলাফল আগে থেকে সবাই জানে। ভ্লাদিমির পুতিন ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত টানা ক্ষমতায়, কখনো প্রেসিডেন্ট, কখনো প্রধানমন্ত্রী, তারপর আবার প্রেসিডেন্ট। ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আইনি ব্যবস্থা তিনি নিজেই করে নিয়েছেন। অন্যদিকে রাশিয়ার পাশে রয়েছে বেলারুশ। আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে ক্ষমতায়, মানে প্রায় ৩২ বছর। ইউরোপে তাকে বলা হয় দ্য লাস্ট ডিক্টেটর অফ ইউরোপ। এবার চলুন মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যের চিত্রটা আরো গম্ভীর। সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান কার্যত রাজপরিবারের সব ক্ষমতা কেন্দ্রীভূত করেছেন নিজের হাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ১৯৮৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। আর সিরিয়ায় আসাদ পরিবারের পতন হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে। এটা সাম্প্রতিক ইতিহাসের একটা বড় ঘটনা, কিন্তু যে শাসন এসেছে সেটাও গণতান্ত্রিক কিনা তা এখনো প্রশ্ন রয়ে যায়। আফ্রিকার দিকে তাকালে দেখবেন এই মহাদেশে এমন কিছু নেতা আছেন যারা প্রায় তাদের জীবন কাটিয়ে দিয়েছেন ক্ষমতায় বসে। ইকুয়েটোরিয়াল গিনির তেওদোরো ওবিয়াং ১৯৭৯ সাল থেকেই ক্ষমতায়, মানে প্রায় ৪৭ বছর। এতে তিনি পৃথিবীর দীর্ঘতম শাসকে পরিণত হয়েছেন। ক্যামেরুনে পল বিয়া ১৯৯২ সাল থেকে, উগান্ডায় ইউরিয়া মুসেভেনি ১৯৮৬ সাল থেকে, এবং কঙ্গোতে ডেনিস সাসো ৪০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় বসে আছেন। এবার মধ্য এশিয়ার কথা বলা যাক। তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট নিজের নামে বছরের মাসের নাম বদলে দিয়েছেন, এখন তার ছেলে বসেছেন ক্ষমতায়। তাজিকিস্তানে এমমুলি রহমান ১৯৯৪ সাল থেকেই ক্ষমতায়, এখন তিনি তার ছেলেকে উত্তরাধিকার বানানোর প্রস্তুতি নিচ্ছেন। মধ্য এশিয়ার এই দেশগুলো পৃথিবীর নজর থেকে দূরে, কিন্তু এদের ভেতরে যা ঘটছে তার রাজতন্ত্রকেও লজ্জা দেবে। মিয়ানমারে সেনাবাহিনী ২০২১ সালে অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছে। মিন অং এখন সেখানকার প্রকৃত শাসক। রোহিঙ্গা গণহত্যার পরেও এই সেনাবাহিনী নিজেদের বেসামরিক জনগণের উপর বোমা ফেলেছে এবং ক্রমাগত ফেলেই যাচ্ছে। কম্বোডিয়ায় হুন সেন ৩৮ বছর ক্ষমতায় থাকার পর সম্প্রতি তিনি তার ছেলে হুন মানেটকে ক্ষমতায় বসিয়েছেন। অন্যদিকে ভিয়েতনামে লাওসের একদলীয় শাসন আজও অটুট। এই ছিল বর্তমান পৃথিবীর স্বৈরশাসকের গল্প। আজকের স্বৈরশাসকরা আর সে পুরনো হিটলার স্টালিনের ধাঁচে শাসন করে না, তারা এখন নাগরিকদের উপর নজরদারি করে, সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম দিয়ে জনমত নিয়ন্ত্রণ করে, ভুয়া তথ্যের বন্যা দিয়ে আসল তথ্য চাপা দেয়। চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম, রাশিয়ার সাইবার আর্মি, উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী, এসবই এখন এই নতুন ডিক্টেটরশিপের যন্ত্র। এরা আর শুধু সৈন্য দিয়ে শাসন করে না, তারা এখন ডেটা দিয়ে শাসন করে। তবু ইতিহাস আমাদের একটা কথা শেখায়, কোনো স্বৈরশাসকই চিরস্থায়ী নয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে, জার্মানির বার্লিন প্রাচীর গুড়িয়ে গেছে, লিবিয়ায় গাদ্দাফি শেষ হয়েছেন, বাংলাদেশে হাসিনার পতন হয়েছে, সিরিয়ায় আসাদের পতন হয়েছে। তাই এই তালিকার নামগুলো দেখে হতাশ হওয়ার কিছুই নেই, বরং এটাই মনে রাখা দরকার, পৃথিবীর প্রতিটা স্বৈরশাসক একদিন না একদিন পড়ে যায়, অপেক্ষা শুধু সময়ের।